এখন শুনবেন ছবি ব্যানার্জির লেখা গল্প বাতিল। আজকেও রজতকে টেবিলে ভাত বেড়ে দিয়ে মালিনী বিরক্ত মুখে বলল, আজ 6 মাস হলো আবাসনের ফ্ল্যাট হাতে এসেছে। পুজো দেওয়া, ফ্ল্যাট সাজানো, গৃহপ্রবেশের অনুষ্ঠানও কমপ্লিট। আমরা ঠিক কবে থেকে ওখানে বসবাস শুরু করব একবার বলবে? এই বাড়িটা যদি আগামী 5 বছরেও বিক্রি না হয় তাহলেও যাবে না? নাকি এখান থেকে চলে যাওয়ার আদৌ তোমার ইচ্ছে নেই? এতদিন তো মায়ের দোহাই দিয়ে ফ্ল্যাট কেননি। রজত নিবিষ্ট মনে ভাত খেতে খেতে বলল, এত তাড়া দিচ্ছ কেন? বলেছি তো এই বাড়িটা বিক্রি হলেই চলে যাব। সত্যি বলতে আমি তোমার ইচ্ছেতেই ফ্ল্যাটটা কিনেছি। আচ্ছা ঠিক আছে, আর 3 মাস চেষ্টা করতে দাও। অর্কর লেখাপড়ার জন্য টাকারও তো দরকার। কয়েকজনকে বলেও রেখেছি। আচ্ছা, ঠাম্মার ওই পুরনো খাটটা এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে তুমি কি ঠিক করলে বললে না তো? মালিনী বলল, আমার মতামত 3 মাস আগেই তোমাকে জানিয়েছি। কেন এক প্রসঙ্গ নিয়ে বারবার বিরক্ত করো? তোমাদের ওই মানধাতার আমলের পূর্বপুরুষের খাট নতুন ফ্ল্যাটে নিয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তাছাড়া ওই বেঢপ খাটটা রাখার জায়গা কোথায়? তুমি কি ভেবেছ বারবার বললেই আমি মত পাল্টাবো? রজত বলল, 1700 স্কোয়ার ফিট 4 রুমের অত বড় ফ্ল্যাটে জায়গা নেই বলছো? ওটা না হয় আমার পড়ার ঘরে রাখতাম। ভেবে দেখো, ওই খাটে ছোটবেলায় একটা সময় ওই খাটে আমি দাদু ঠাম্মার সঙ্গে ঘুমিয়েছি। পরে আমাদের ছেলে অর্ক তার দাদু ঠাম্মার সঙ্গে ঘুমিয়েছে। তাদের মৃত্যুর পর এখনও অর্ক ওই খাটে না শুলে ঘুম আসে না। জানো, অর্করও খুব ইচ্ছে ওই খাটটা নিয়ে যাওয়ার। মালিনী বলল, এখনকার সময়ের ছেলে হয়ে অর্ক কথা বলতেই পারে না। আসলে তোমার নিজের ইচ্ছেটা অর্কর ঘাড়ে চাপাচ্ছ। বেশ, অর্ককে ডাকো। অর্ক এতক্ষণ ওই খাটে শুয়ে গল্পের বই পড়ছিল। বাবার ডাকে বেরিয়ে এসে বলল, কিছু বলবে বাবা? মালিনী বলল, তুই ওই খাটটা নিয়ে যাওয়ার কথা বলেছিস? নতুন ফ্ল্যাটে নতুন ফার্নিচারের সঙ্গে ওই খাটটা মানাবে? অর্ক বলল, কেন মানাবে না মা? পুরনো প্রজন্মের সঙ্গে কি নতুন প্রজন্মকে মানায় না? তারা একসঙ্গে কি মিলেমিশে থাকে না? তাদের কি আমরা বাতিল করি? ওই খাটটার যা কারুকাজ, তা এখনকার কোনো নামকরা কাঠের ফার্নিচার বানানোর মিস্ত্রির সাধ্য নেই। ঠিক ওই রকম একটা খাট বানায়। তাছাড়া ওই খাটটায় আমার শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে। এটার মূল্য কি কম? মালিনী বলল, মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজেকে কি তালেবর ভাবছিস? খুব পাকা পাকা কথা শিখেছিস দেখছি। অর্ক বলল, মা, দাদু ঠাম্মার কাছে শুনেছিলাম ওই খাট আর একটা দেওয়ালে গাঁথা আয়রন চেস্ট নাকি বেশ কয়েক পুরুষ আগের। দেশের বাড়ি বিক্রি করার সময় দাদু শুধু ওই দুটো জিনিস সঙ্গে নিয়ে এসেছিল। বাবার আমি তো শুধু খাটটাই সঙ্গে নিয়ে যেতে চাইছি মা। রজত বলল, ঠিক আছে, তোর মায়ের যখন এতই আপত্তি তখন ফার্নিচার সহ বাড়িটা বিক্রি করব। আজ 3 মাস ধরে একই টপিক নিয়ে আলোচনা করতে আর ভালো লাগছে না। এত পুরনো বাড়ি কিনলে কোনো মধ্যবিত্ত সাধারণ মানুষই কিনবে। সে নিশ্চয়ই ওই খাটটা সহ পুরনো ফার্নিচার সব ব্যবহার করবে। কতজন তো দেখে গেল, এখনও তো কেউ খবর দিল না। দেখা যাক কি হয়। যাও বা 2-1 জন নিতে চাইছে। তারা তো যা দাম রেখেছে তার অনেক কম দামে নিতে চাইছে। পরের রবিবার এক ভদ্রলোক বাড়িটায় নক করলেন। রজত দরজা খুলে দিয়ে বলল, কাকে চান? ভদ্রলোক নমস্কার করে বললেন, আমি কল্যাণ রায়। শুনেছি আপনি এই বাড়িটা বিক্রি করবেন। সেটা সত্যি কিনা জানতে এসেছি। রজত বলল, আমি রজত সেন। ঠিকই শুনেছেন, আমি বাড়িটা ঠিক দাম পেলে বিক্রি করব। তবে আগেই বলে রাখছি, বাড়িটায় বছরখানেক আগে রং করালেও বাড়িটা খুব পুরনো। কল্যাণবাবু বললেন, ঠিক কত বছরের পুরনো? দেখুন, কত বছরের পুরনো সেটা আমিও ঠিক জানি না। আমাদের দেশের বাড়ি ছিল বর্ধমান। পারিবারিক কোনো কারণে আমার দাদু খুব তাড়াতাড়ি জমি বাড়ি বিক্রি করে এই পুরনো বাড়িটি কেনেন। আমার দাদু হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। বাবার একটা ছোট ব্যবসা ছিল। আমি ক্লাস 8-এ পড়ার সময় এই বাড়িতে আসি।
বাড়িটা একটা অপরিসর লম্বা গলির শেষ প্রান্তে হলো গলিটা পেরোলেই মেন রাস্তা। যোগাযোগ ব্যবস্থা, বাজার, দোকানপাট খুব কাছে। কল্যাণবাবু বললেন, কটা ঘর? বারান্দাটা তো বেশ চওড়া। রজত বলল, 3টে বড় ঘর, একটা মাঝারি ঘর আর একটা ছোট ঠাকুর ঘর। দক্ষিণ দিকটা খোলা, ওখানে একটা বাঁধানো উঠোন। এছাড়াও একটা বড় রান্নাঘর, চিলেকোঠা আর ছাদ আছে। আমি কলেজে চাকরি পাওয়ার পর জলের পাম্প বসিয়েছি। উঠোনে একটা টিউবওয়েল আর বাঁধানো তুলসী মঞ্চও আছে। আসলে আমার ঠাকুরমা বদ্ধ ফ্ল্যাটে থাকতে পারবেন না বলে তড়িঘড়ি পুরনো বাড়িটা কেনা। কল্যাণবাবু বললেন, না, গলিতে আমার আপত্তি নেই, শুধু বাড়িটা অনেক পুরনো বলে ভাবছি। আসলে আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, আর স্কুলটা আমার বাড়ির থেকে হাঁটা পথেই পড়বে। আমি এখন একটা মেসে থাকি। গ্রামের বাড়িতে এতদিন বাবা মা, আমার স্ত্রী, ছোট দুটো ছেলে মেয়ে আর বিধবা নিঃসন্তান এক পিসিমা ছিলেন। সংসারের খরচ চালিয়ে আলাদা সংসার করার সামর্থ্য আমার ছিল না। এখন সবাই গত হয়েছেন। একটা মাটির বাড়ি আর সামান্য একটু জায়গা বেচে কলকাতায় একটু থিতু হতে চাইছিলাম। তা বাড়িটার কত দাম রেখেছেন? রজত বলল, 22 লাখ। দামটা পুরোপুরি করলে আমার সাধ্যের মধ্যে হতো। একটু কনসিডার করা যায় না? মালিনী আগ বাড়িয়ে বলল, ঠিক আছে, আপনি 20 লাখ দেবেন। তাহলে বাড়িটা কবে ভ্যাকেট করবেন? রজত বলল, এই বাড়ি থেকে কিছু নতুন ফার্নিচার যা নেওয়ার আমরা নিয়ে গেছি। এখানে 2টো খাট, একটা পুরনো ফ্রিজ, একটা সেগুন কাঠের আলমারি, আনুষঙ্গিক আরও কিছু ফার্নিচার আর আয়রন চেস্ট সহ বাড়িটার ওই দাম রেখেছিলাম। আমার স্ত্রী যখন বলছেন তখন 20 লাখই দেবেন। তবে একটা অনুরোধ, অন্য সব ফার্নিচার পছন্দ না হলে বিক্রি করবেন, কিন্তু কাজ করা খাটটা দেওয়ালে বসানো আয়রন চেস্টটা বিক্রি করবেন না। ওটা আপনারা ব্যবহার করলে আমি শান্তি পাব। কল্যাণবাবু বললেন, আমি মশাই অতি সাধারণ একজন মানুষ। এত সব দামি ফার্নিচার কেনা আমার সাধ্যের মধ্যে ছিল না। হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে নেহাত প্রয়োজনীয় কিছু জিনিস কিনতাম। ভাববেন না, আমি এই বাড়ির একটা জিনিসও বিক্রি করব না। এখন তো মনে হচ্ছে সংসারের কোনো জিনিসই আর আমাকে কিনতে হবে না। আপনার ওই অদ্ভুত সুন্দর কারুকাজ করা খাটটা আমার সবচেয়ে পছন্দের। প্রায় মাস 4 পর একদিন কল্যাণ প্রায় হন্তদন্ত হয়ে রজতবাবুর আবাসনের ফ্ল্যাটে উপস্থিত হলো। রজত বলল, আসুন আসুন কল্যাণবাবু, বাড়িতে বাস করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনাদের একদিন সপরিবারে নেমন্তন্ন করা উচিত ছিল। করব করেও করা হয়ে ওঠেনি। কল্যাণবাবু বললেন, আমি একটা জরুরি দরকারে স্কুল কামাই করে আপনার কাছে এসেছি। বলুন, কি দরকার? আপনাদের ওই কারুকাজ করা খাটটায় যে 4টে মজবুত পাকানো স্ট্যান্ড আছে, তার প্রত্যেকটি মাথায় একটা কাঠের মোটা বল দেওয়া। এমনি সাধারণ খাটে মোট 8টা স্ট্যান্ড থাকে। গতকাল আমার স্ত্রী অনিতা একটা কাপড়ের টুকরোতে কেরোসিন ভিজিয়ে গোটা খাটটাকে পরিষ্কার করে একটা স্ট্যান্ড পরিষ্কার করতে গিয়ে মাথার বলটা সামান্য লুজ দেখে ওটা এদিক ওদিক ঘোরাতেই প্যাঁচ খুলে ভেতরের একটা গর্ত দেখে। কৌতূহলবশত উঁকি মারতেই একটা ঠিক ওই গর্তের মাপেই একটা আংটা লাগানো লম্বা কৌটো দেখতে পায়। ওটাও প্যাঁচের ছিল। কৌটোটাও সম্ভবত রূপোর। ওটার গায়ে দীর্ঘদিনের ময়লা জমে কালো কালো ছোপ পড়ে আছে। এতক্ষণ অর্ক আর শ্রেয়া হাঁ করে কল্যাণবাবুর কথা শুনছিল। ওরা বলে উঠল, তারপর ওই কৌটোটার প্যাঁচটা কোনো রকমে একটু কসরত করে খুলতেই ওটার ভিতরে মোট 20টা সোনার মোহর দেখতে পায়। এসব কাণ্ড আমি স্কুলে যাওয়ার পরে ঘটেছিল। মোহরের গায়ে অনেক কিছু লেখা আছে। সেটা দেখে অনুমান করছি ওগুলো অন্তত 150 থেকে 200 বছরের পুরনো মোহর। ওখান থেকে আমার বউ লোভে পড়ে একটা মোহর কলকাতায় থাকা এক মামাতো দিদিকে সঙ্গে নিয়ে সোনার দোকানে বেচে দিয়ে 1 লাখ টাকা পেয়েছে। সেই থেকে 40,000 খরচ করে একটা কালার টিভি কিনে এনেছে। ওই টিভিটা দেখে আমার সন্দেহ হয়। আমি ওকে বলেছিলাম, ফার্নিচার যখন কিনতে হলো না, তখন আর 2-1 মাসের মধ্যেই তোমাকে একটা টিভি কিনে দেব। বউকে জিজ্ঞেস করলাম, এত টাকা কোথায় পেলে? বউ বলল, সংসার খরচ থেকে বাঁচিয়ে সে এই টাকাটা জমিয়েছিল। আমি বুঝলাম অনিতা মিথ্যা বলছে, কারণ আমি যে টাকা পাঠাতাম তাতে বেশিরভাগ মাসে মুদির দোকানে ধার থাকতো। আমি কিছুক্ষণ জেরা করতেই আসল ব্যাপারটা বলল।
আমি জানি অনিতা লোভে পড়ে অন্যায় করেছে। মালিনী বলল, 1000 বার অন্যায় করেছে। ওগুলো সব আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষের জিনিস, ওগুলোর মালিকানা আমাদের। আচ্ছা, বাকি 3টে স্ট্যান্ড কি খুলেছেন? কল্যাণবাবু বললেন, না খুলিনি, আপনাদের উপস্থিতিতে একবার চেষ্টা করতে পারি। দয়া করে আপনারা সবাই একবার চলুন আর আপনাদের মোহরগুলো নিয়ে আসুন। রজতবাবু বললেন, কল্যাণবাবু, আপনার স্ত্রী কিছুমাত্র অন্যায় করেননি। এক্ষেত্রে 98% লোক যা করেন উনি তাই করেছেন। আমি ওই বাড়ির স্থাবর সম্পত্তির সঙ্গে অস্থাবর সম্পত্তিও বিক্রি করেছি। আইনত মোহরগুলোর অধিকার আপনার স্ত্রীর। আপনার মতো সৎ নির্লোভ মানুষ তো আজকের দিনে বিরল মশাই। চলুন দেখা যাক বাকি 3টে স্ট্যান্ডের মাথায় কি আছে। বাকি 3টে স্ট্যান্ড বহু পরিশ্রম করে খোলা হলো এবং দেখা গেল প্রতিটিতেই 20টা করে মোহর। কল্যাণবাবু 60,000 টাকা দিয়ে বললেন, রজতবাবু, আমি বাকি 40,000 টাকা 1 মাসের মধ্যেই শোধ করে দেব। এবার আপনারা মোহরগুলো নিয়ে আমাকে দায়মুক্ত করুন। রজতবাবু বললেন, দাঁড়ান মশাই, আগে ব্যাপারটা হজম করতে দিন। এ তো মশাই হঠাৎ করে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছেন। অর্ক বলল, বাবা, মোহরগুলো শুধু সোনার দামে বিক্রি হলে একটা মোহর বেচে 1 লাখ টাকা হতো না। আমার মনে হয় এগুলোর অ্যান্টিক ভ্যালু 2-4 কোটি টাকা হবে। দোকানদার কাকিমাকে নির্ঘাত ঠকিয়েছে। রজতবাবু বলল, আমি ভাবছি মজবুত আয়রন চেস্ট থাকতে এগুলো এভাবে ছিল কেন? অর্ক বলল, বাবা, মানেটা খুব সোজা। খাটটা তো বহু পুরুষ আগের খাট। সে সময় চোর ডাকাতির হাত থেকে বাঁচাতে আমাদের কোনো পূর্বপুরুষ এভাবেই মোহরগুলো সুরক্ষিত রেখেছিলেন। আস্তে আস্তে অবস্থার অবনতি হলেও মোহরগুলো তারা পূর্বপুরুষের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। হয়তো পূর্বপুরুষেরা তাদের উত্তরাধিকারদের মৃত্যুর আগের হদিশ বলে গিয়েছিলেন, কিন্তু তোমার দাদু ঠাম্মাকে বলে ওঠার সুযোগ পাননি। রজতবাবু বলল, ঠিক বলেছিস বেটা, তোর কথার যথেষ্ট যুক্তি আছে। শ্রেয়া বলল, শোনো, কল্যাণবাবুর থেকে 60,000 টাকা নেওয়ার দরকার নেই। তুমি বরং মোহরগুলো নিয়ে খাটটা একটা মিস্ত্রি দিয়ে খুলিয়ে ফ্ল্যাটে নিয়ে চলো। অর্ক বলল, বা মা, তোমার বিবেচনা তো প্রশংসার দাবি রাখে। মাত্র 60,000 টাকা দিয়ে কাকুকে তুমি দয়া করতে চাইছো? আমি আর বাবা যখন দিনের পর দিন খাটটা নিয়ে যেতে চেয়েছিলাম, তখন শুধু নতুন ফ্ল্যাটে বেমানান লাগবে বলে তুমি রাজি হওনি। এখন খাট থেকে যেই না গুপ্তধন বেরিয়েছে, অমনি আস্ত খাটটাই সঙ্গে নিয়ে যেতে চাইছো। আর খাটটা তুমি নিতে চাইলেই কাকু দেবেন কেন? উনি তো ফার্নিচার সহই বাড়িটা কিনেছেন। ন্যায্য তো ওই মোহরগুলোর উপর একমাত্র অধিকার কাকিমার, কারণ ওই গুপ্তধনের হদিশ একমাত্র কাকিমার হাতেই উদ্ধার হয়েছে। কল্যাণবাবু বললেন, না বাবা, এই মোহরগুলোর ন্যায্য উত্তরাধিকার তোমরা। আমি শুধু অনুরোধ করছি খাটটাকে তোমরা নিয়ে যেও না, কারণ ওই খাটটা তোমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ ধন্য খাট। ওখানে শুয়ে আমার স্ত্রীর দীর্ঘদিনের অনিদ্রা রোগের উপশম হয়েছে। এর আগে ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। যদিও অনিদ্রার জন্য এমনি কষ্ট হলেও শরীরে তার এফেক্ট পড়েনি। মিসেস সেন মনে হয় খাটে আরও কোনো গুপ্তধন আছেন বলে ভেবেছেন। উনি বরং মিস্ত্রি দিয়ে খাটটা চেক করে দেখতে পারেন। রজতবাবু বলল, কল্যাণবাবু, এই মোহরগুলোর অর্ধেক আমি নেব, বাকি অর্ধেক আপনাদের। দেখুন, এই মোহরগুলো কাকতালীয়ভাবে আপনার স্ত্রীর হাতে উদ্ধার হয়েছে, না হলে কোশমিন কালেও এগুলো উদ্ধার হতো না। আমার স্ত্রী পুরনো সব ফার্নিচার বিক্রি করে দিতে চেয়েছিল। যে দোকানে বিক্রি হতো তারাই এটার মালিক হতো। তারা পেলে কি আমাকে দিত? একমাত্র আপনি সেই মানুষ যে লোভকে জয় করে বাড়ি বয়ে গুপ্তধনের হদিশ দিলেন। কল্যাণবাবু বললেন, তবু বলছি, যা আমার ন্যায্য নয় সেটা নিতে আমার মন একদম সায় দিচ্ছে না। আপনি বরং একটা মোহর আমাকে দিন। অর্ক বলল, কাকু, আমি বলছি, আমরা না হয় উত্তরাধিকার হিসেবে 3 ভাগ নেব। আপনি 20টা মোহর রাখুন, আর মোহরগুলো ঠিক যেভাবে ছিল সেভাবে রেখে দেবেন। ভবিষ্যতে দরকার হলে আমার বাবাকে সঙ্গে নিয়ে বেচবেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।